ঝগড়া ভালোবাসায় দেখতে দেখতে বিয়ের 4-4টে বছর কেটে গেল। তাই আজকে আমরা আমাদের ম্যারেজ ডেটাকে একটু স্পেশাল করে কাটানোর চেষ্টা করেছি। তাই সেই নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকের দিনটাকে একটু স্পেশাল করার জন্য সন্ধ্যে থেকে কাজ করতে শুরু করে দিয়েছি। তো প্রথমেই ভাবলাম যে রুমটাকে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিই, নতুন একটা চাদর বিছিয়ে নিই। তো যেহেতু আমার একটা ছোট্ট বাবু আছে, তো ওকে নিয়ে মানে কাজ করতে গেলে দেখা যায় কি দেরি হয়ে যায়। তো সেই কারণে ও যতক্ষণ একটুখানি টিভি দেখছে, আমি এখানে রুমটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা নতুন চাদর বিছিয়ে নিয়েছি। তো এখানে আমার যে কার্টেন্সগুলো আছে সেইটারই ম্যাচিং করে একটুখানি ব্লু কালারের আমি একটা বেডশিট বিছিয়ে নিয়েছি, আর সাথে কিছু কুশন। আর যেহেতু আমি ভেবেছিলাম যে একটু ব্লুর মধ্যে সব কিছু করব, তো সেই কারণে একটু ম্যাচিং ম্যাচিং করার আর কি চেষ্টা করেছি। তো এই কার্টেন্সগুলো তো আমার আগেরই মানে পুরনো আর কি, সেইগুলোই আর কি ব্লু কালার বলে সেই হিসাবে আমি নতুন বেডশিটটা ব্লু রেখেছি। আর এই যে এখানে একটা রাগ লাগিয়েছি সেটাও ব্লু। তো চেষ্টা করেছি সব কিছু একটু ব্লুইশ করার জন্য। আর যে কেকটা অর্ডার করেছি সেটাও কিন্তু একটু ব্লু রাখারই চেষ্টা করেছি। তো ভেবে নিন একটু ব্লু থিমের উপরে আমি সব কিছু করার চেষ্টা করেছি। তো এখানে একটা লাইট ছিল আমার কাছে, সেই লাইটটা আমি এখানে বেডের আর কি চারিপাশে লাগিয়ে দিয়েছি। কারণ আমার যে আগের লাইটটা ছিল বেডের নিচে লাগানো, সেই লাইটটা আমার খারাপ হয়ে গেছে। তো সেই কারণে আমি এই লাইটটা এখানে লাগিয়েছি। তো খুব খারাপ লাগছিল না এই লাইটটা লাগানোর পর, এই লাইটটা লাগিয়েও বেশ ভালোই লাগছিল। তো সেই কারণে আমি এটা লাগিয়েছি। তো খুব সিম্পলভাবেই কিন্তু রুমটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি, বেশি কিছু করিনি। তো এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, আর এর মধ্যেও যে ফ্লাওয়ারটা রেখেছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, সেটাও কিন্তু ব্লু কালারের। তো এই হচ্ছে আমার মানে রুমের যে ফাইনাল লুকটা। তো রুমটা খুব একদম সিম্পলভাবেই সাজানোর চেষ্টা করেছি, খুব হিজিবিজি আর কি রাখিনি। তো যে কেকটা অর্ডার দিয়েছি সেই কেকটা এখনও আসেনি, কেকটা এসে গেলে কেক আর ক্যান্ডেল দিয়ে একটুখানি সাজিয়ে নেব। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই রুম সাজানোটা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো টুকটাক রান্না করব বলে এখন আমি চলে এসেছি কিচেনে। তো খুব একটা বেশি কিছু রান্না করব না, জাস্ট ডিনারের জন্য একটুখানি বিরিয়ানি রান্না করব, আর এখন স্ন্যাক্সে খাওয়ার মতন জাস্ট চিকেন পাকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইসটা করব। তো সেইটারই চিকেনের যে ম্যারিনেশনটা সেটা করে নিচ্ছি আমি। তো পাকোড়ার চিকেনের জন্য চিকেনটা এরকম ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর তারপর যা যা মশলা লাগে চিকেন পাকোড়ার জন্য, আদা রসুনের যে পেস্ট, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে সয়া সস, চিলি সস, এইগুলো সব দিয়ে অল্প একটু নুন দিয়ে, আর শুকনো আইটেমের মধ্যে জাস্ট অল্প কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা দিয়ে, ডিম দিয়ে একটা জাস্ট ডিম অ্যাড করে দিয়েছি। তো ডিমটা অ্যাড করে দেওয়ার পর এখন আমি ভালো করে এই পাকোড়ার যে মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে প্রায় আমি আধ ঘন্টার মতো রেখে দেব রেস্টে, এতে করে চিকেন পাকোড়াটা খেতে একটু ভালো লাগবে। আর সঙ্গে সঙ্গে ফ্রাই করে নিলে কি হয়, একটু অতটা আর কি খেতে টেস্টি লাগে না। তো যতক্ষণ এটা আমার রেস্ট হচ্ছে, তো আমি বিরিয়ানির যে ম্যারিনেশনটা সেটা করে নিচ্ছি। তো এখানে মাংস নিয়ে নিয়েছি, মাংসটাকে ধুয়ে আদা রসুনের পেস্ট, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন আর দই দিয়ে ভালো করে মিক্স করে প্রায় আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। তো খুব বেশিক্ষণ রাখবো না, কারণ আমি এখন এই সন্ধেবেলার মধ্যেই আমি বিরিয়ানিটার সব কিছু রেডি করে নেব। জাস্ট রাতে যখন ডিনার করব, 10টা বাজুক চাই 11টা বাজুক, তার কিছুক্ষণ আগে 15-20 মিনিট আগে আমি জাস্ট বিরিয়ানিটা দমে দিয়ে দেবো। আর বাকি যে প্রিপারেশনটা সব কিন্তু আমি এখনই সন্ধেবেলাই করে নেব। তো দুটো মাংসই ম্যারিনেট করে এখন রেখে দিয়েছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য আলুগুলো ছিলে নিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য বড় বড় আলু নিয়েছি।
তো যেরকম ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য কাট করতে হয় সেরকমই এখানে আমি কেটে নিচ্ছি। আর পাকোড়াটা আমি আগে ভেজে নেব, আর ফ্রাইজগুলো আমি একটু দেরি করে ভাজবো। তো এখন আমার হাজব্যান্ড আসেনি, তো যখন কেক টেক নিয়ে আসবে তখন তার কিছুক্ষণ আগে আমি ফ্রাইজগুলো কিন্তু ভেজে নেব, নাহলে কি হবে, ফ্রাইজগুলো সবই কিন্তু নরম হয়ে যাবে। তো এখানে 3টে আলু নিয়েছিলাম, তারপর মনে হলো যেন খুব বেশি, তো সেই কারণে আমি একটা আলু সাইড করে 2টো আলু নিয়েছি। তো এখন এই আলুগুলোকে কেটে ভালো করে এখানে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি 3-4 বার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না একদম ক্লিন পানিটা বেরোয় ততক্ষণ। তো ক্লিন পানি বেরিয়ে যাওয়ার পর এখন আমি আলুটার মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এতে করে যে আলুর যে আঠালো ভাবটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এরপর আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। তো বাবুর দাদিমা বাকি সবাইকে আর কি দেব পাকোড়াগুলো ভেজে, তো সেই কারণে এক ব্যাচ আগে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আরেক ব্যাচ যখন আমি ভাজবো সেটাকে জাস্ট হাফ ফ্রাই করব। তো তারপর যখন আমার হাজব্যান্ড আসবে তার কিছুক্ষণ আগে ওটাকে আরেকবার আমি ফ্রাই করে নেব। তো এখন ওইগুলোকে ভাজতে দিয়ে এই আলুগুলোকে আমি পানি থেকে তুলে এখন একটুখানি শুকোতে দিচ্ছি। তো একটা নর্মাল যে কটন কাপড় তার উপরে এগুলোকে বিছিয়ে দিচ্ছি, এগুলো এর মানে পানিটা সোক হওয়ার জন্য। তো এই তো এরকমভাবে বিছিয়ে দিয়েছি। তো যতক্ষণ এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমার এখানে চিকেন পাকোড়াটাও হয়ে যাবে। তো এই তো পাকোড়াগুলো একদমই ভালোভাবে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে আমার। তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে নেক্সট ব্যাচটাও আমি এখনই ফ্রাই হতে দিয়ে দেব। জাস্ট হালকা ফ্রাই হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব, আর পরে কিন্তু আবারও আরেকবার আমি ফ্রাই করে নেব। আর এমনিতেও পাকোড়া সবসময়ই ডাবল ফ্রাই করলে কিন্তু বেশি মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে সব সময় তো আর ডাবল ফ্রাই করার সময় থাকে না, তো সেই কারণে করাও হয় না। তো এখানে আমি পাকোড়াগুলো ভেজে নিয়ে তেলটা আমি তুলে রেখেছি আলাদা জায়গায়। পরে যখন ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভাজবো কিন্তু ওই সেম তেলটা ইউজ করব। আর এখন বিরিয়ানির প্রিপারেশনের জন্য আলাদা আমি সাদা তেল দিয়ে এখানে বেরেস্তাটা আগে ভেজে নিচ্ছি। আর একই সেম তেলেই কিন্তু আমি বেরেস্তাটা তুলে নিয়ে আলুগুলোও ভেজে নেব, বিরিয়ানির যে আলুগুলো। তো এখানে পরপর আমি যেটা বললাম সব কিছু কিন্তু বিরিয়ানি রেডি করে নেব, জাস্ট খাওয়ার আগে একটু দম দিলেই হয়ে যাবে। তো এখানে বেরেস্তাটা তুলে আমি ঠান্ডা হতে দিয়েছি, আর আলুগুলো এখানে ফ্রাই করে নিচ্ছি। দম বিরিয়ানিটা যদিও সময় সাপেক্ষ, তাও আমি করছি। তো ভেবেছিলাম হান্ডি বিরিয়ানিটা করব। তো হান্ডি বিরিয়ানিটা করলে কি হয়, তো চিকেনের প্রয়োজন হয় আর সময়টাও খুব কম লাগে, এত ভাজাভাজির ঝামেলা থাকে না আর বেশিক্ষণ টাইমও লাগে না। তো যেহেতু বাড়িতে চিকেনটা ছিল না আর আমার হাজব্যান্ড একটু ব্যস্ত ছিল, সেই কারণে আর বলা হয়নি চিকেনের কথা। তো এখানে মাংসটা ছিল বলে আজকে, তাই জন্য আমি ভাবলাম তো মাংসটাই কাজে লাগানো যাক। তো সেই কারণেই দম বিরিয়ানি করা হচ্ছে, আর একটু তো টাইম লাগবেই দম বিরিয়ানি করতে গেলে। তো পেঁয়াজ বেরেস্তাটা আমার ঠান্ডা হয়ে গেছে, তো সেটাকেই আমি একটু ঝুড়ো ঝুড়ো করে নিলাম, আর আলুটাও আমি তুলে নিয়েছি। তো এখন মাংসটা কষিয়ে নেব। তো যেই সেম তেলটা আর কি আমি ইউজ করছি, যেই তেলে আমি পেঁয়াজ আর আলুটা ভেজেছি, আর অল্প একটু কম মনে হচ্ছিল তেল, তাই জন্য একটু এক্সট্রা অ্যাড করলাম। আর যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এখানে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে এই তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে গ্রেভি থাকবে এরকম একটু বেশি করে আমি এখানে পানি অ্যাড করে দেব। তো এখানে মাংসটা কষতে কষতে তেলটা ছেড়ে গেছে। তো এই তো এখানে বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি আমি। তো তাড়াতাড়ি করার জন্যই কিন্তু আমি এখানে প্রেসার কুকারও ইউজ করছি। তো এতে কি হবে, 3 থেকে 4টে সিটি হয়ে গেলেই কিন্তু আমার মাংসও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি সেম গ্রেভিতে আলুটাও সেদ্ধ করব, তো ওইটাও কিন্তু 1 থেকে 2টো সিটি করলেই কিন্তু ভালোভাবে আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো এই তো এখানে যখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তো মাংসগুলো আমি এখানে আলাদা জায়গায় বার করে নিচ্ছি, ছেঁকে আর কি তুলে নিচ্ছি, কারণ আমি এই সেম গ্রেভিতেই আলুটা আর কি সেদ্ধ করে নেব। জাস্ট আলুটা যখন আমি সেদ্ধ করব তখন আমি
একটুখানি গোলাপ পানি বা কেওড়া পানি যে কোনো একটা পানি ইউজ করলেই হবে। তো এখানে আমি গোলাপ পানিটা ইউজ করেছি। তো যেটা বললাম, 2টো সিটি দিলেই কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এগুলো সেদ্ধ করে এখন গ্রেভিটা আমি আলাদা করে নিচ্ছি। তারপর যে দম দেওয়ার জন্য আমি ভালোভাবে একটা বড় যে হাঁড়িটাতে দম দেব সেই হাঁড়িটাতে আমি সব কিছু সাজিয়ে নেব। তো এই তো এখানে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো আলু আর মাংসগুলোকে ভালো করে আগে দিয়ে দিলাম। তারপর উপর থেকে এখানে গ্রেভিটা অ্যাড করে দিলাম। তো ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দিচ্ছি এখানে যে বিরিয়ানির যে মশলাটা সেটা দিয়ে দিলাম। অল্প একটুখানি মিঠা আতর ইউজ করেছি। আর এখানে চালটা করে রেডি করে রেখেছিলাম, চালটাও দিয়ে দিলাম। আর এই যে অল্প একটু গোলাপ পানি আর কেওড়া পানিতে আমি ফুড কালার ইউজ করে জাস্ট ওপর থেকে দিয়ে দিয়েছি। তো ওইটা এখন জাস্ট থাকবে, খাওয়ার আগে দম করব। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো মিক্স করে নিচ্ছি। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইসে মানে বেশি কিছু না, জাস্ট কর্নফ্লাওয়ার আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন আমি অ্যাড করেছি। নুনটা আপনারা পরেই অ্যাড করবেন, এতে করে বেশিক্ষণ কিন্তু ক্রিস্পি থাকবে। তো এখানে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড যেহেতু চলে এসছে, তো ফ্রেঞ্চ ফ্রাইসটা ভাজার আগে কিন্তু এই সেম তেলেই আমি চিকেন পাকোড়াটা আরেকবার ফ্রাই করে নিয়েছি। তো খুবই কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। তো ওইটা আমি যাতে সার্ভ করব একেবারে ওইটাই দিয়ে দিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাইসটাও যাতে আমি সার্ভ করব একদম ডাইরেক্ট ওতেই ছেঁকে তুলে নিচ্ছি। এরপর যে কেকটা আমি অর্ডার করেছিলাম সেটাও আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে। তো এই ব্লু কেকটা আমি অর্ডার করেছিলাম। তো দেখতে যতটা আমার কাছে সুন্দর লেগেছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। তো এখানে আমি কেকটা বার করে নিয়েছিলাম। আর এই যে এই ফ্লাওয়ার্সগুলো আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। তো লাল গোলাপ আমার কাছে বরাবরই কিন্তু খুবই ভালো লাগে। তো গোলাপটা যখন কেকের পাশে রাখি তো আরও বেশি সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে কেকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো কেক, গোলাপ আর সাথে ড্রিঙ্ক বার করার জন্য 2টো গ্লাসে আমি রিবন বেঁধে নিয়েছিলাম, জাস্ট দেখতে একটু সুন্দর দেখানোর জন্য। সাথে কিছু ক্যান্ডেলস এদিক ওদিক সাজিয়ে দিয়েছিলাম, একটু আর্টিফিশিয়াল লিফ আর কয়েকটা ফেরি লাইট। আর সাইডে যে বেলুনসগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু মানে ফোলানোর ইচ্ছা ছিল না, জাস্ট বাবু যাতে না ডিস্টার্ব করে আর ও নিয়ে একটুকু কিছুক্ষণ খেলতে পারে, তো সেই কারণেই কিন্তু ওই বেলুনসগুলো আমি ফুলিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি গ্লাসের মধ্যে কিন্তু যে সফট ড্রিঙ্কটা ছিল সেটাও কিন্তু ঢেলে নিয়েছি। আর সাথে যে ক্যান্ডেলসগুলো ছিল সেইগুলো জ্বালিয়ে নিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর করার জন্য ল্যাপটপে একটা আর কি ফায়ার রিলেটেড আমি একটু ভিডিও আমি চালিয়ে দিয়েছিলাম যাতে একটু সুন্দর লাগে দেখতে। আর যেহেতু একটু শর্ট ভিডিও আমি মানে শ্যুট করব সেই কারণে আরও আর কি ওই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করেছিলাম। তো ক্যান্ডেলগুলো জ্বালিয়ে রুমের লাইটগুলো কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। তো রুমের লাইটগুলো অফ করে দেওয়ার পর জাস্ট ক্যান্ডেলের আলোতে কিন্তু ডেকোরেশনটা আরও বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তো এইখানের পর আমি যে শর্ট ভিডিওটা বলছিলাম সেই শর্ট ভিডিওটা আমি এখানে শ্যুট করে নিচ্ছিলাম। তো ওই শর্ট ভিডিওটারই ক্লিপটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি। তো গানটা এখানে ইউজ করিনি লং ভিডিওতে, যদি কপিরাইট ক্লেম হয় সেই কারণে। তো এখানে আমি কেকের ওপর আরও 2টো ক্যান্ডেল ইউজ করেছিলাম আর কেকটা কিন্তু গ্লাসে করে এরকমভাবে কাট করে নিয়েছিলাম। তো এরপর যে স্ন্যাক্স আইটেমগুলো আমি রেডি করেছিলাম সেগুলো পরপর রেখে তো এখানে আমরা একটু কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এরপর আমার হাজব্যান্ড যেহেতু একটু ব্যস্ত ছিল তো উনি আবারও একটু কাজে বেরিয়ে যাবে, তারপরে রাতে এলে আমরা ডিনার করব একসাথে। তো এখন আপাতত স্ন্যাক্স আইটেমগুলো আমরা খাবো। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে আমার বাবু এখানে অনেকক্ষণ ধরে বেলুনগুলো নিয়ে খেলছিল।
এরপর আমি রাতের দিকে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম। তো প্রায় 20 মিনিট মতো দম করে নেওয়ার পর এখানে আমি চেক করতে এসেছিলাম যে বিরিয়ানিটা হয়েছে কি না। তো আমি বেশিরভাগই টাইম দেখে বিরিয়ানিটা দমে দিই, তো একদম টাইমের মধ্যেই কিন্তু হয়ে যায়। জাস্ট আমি চামচের একটা মানে চামচের যে পেছন দিকটা দিয়ে আমি একটু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা দম। তো এখানে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি, এবার আমাদের ডিনার করার পালা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ফুলের যে ক্লিপটা, এটা কিন্তু পরের দিনের ক্লিপ। তো আমি ফুলটা জাস্ট র্যাপ থেকে বার করে আমি একটু একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে আমি রেখে দিয়েছিলাম একটুখানি পানি দিয়ে, যাতে ফুলটা আর কি 2-4 দিন ফ্রেশ থাকে। সেই কারণে আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।